১২টি ম্যাচে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব পালন করে ফেললেন কার্লো আনচেলত্তি। একটি বিধ্বস্ত বিচ্ছিন্ন দলকে একটি স্ট্রাকচার দলে পরিণত করতে পেরেছেন এই ১২টি ম্যাচে। এই ১২টি ম্যাচে ব্রাজিল জাতীয় দলের যে উন্নতি দেখা গিয়েছে, এরপরে ফ্যানদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। এই ব্রাজিল দল পারবে তাদের ২৪ বছরের ইতিহাসের সে কালো সময়টিকে পিছনে ফেলতে। আজকের ভিডিওতে ব্রাজিলের এই ১২টি ম্যাচকে অ্যানালাইজ করার চেষ্টা করব। কার্লো আনচেলত্তির এই এরাতে ব্রাজিল যতটুকু উন্নতি করতে পারলো সেটা কি বিশ্বকাপ জয়ের জন্য উপযোগী? ব্রাজিল কি বিশ্বকাপ জিততে পারবে? এই সমস্ত কিছু নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তবে এইবারের বিশ্বকাপে ব্রাজিলের ইয়েলো জার্সি থেকে এই ব্লু জার্সির প্রতি কিন্তু অনেকের দৃষ্টি বেশি। সো এই জার্সিটা যদি হুবহু একই স্টাইলে কিনতে চান তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক ক্লিক করে কিনে নিতে পারেন। সবচেয়ে অ্যাকুরেট কোয়ালিটির পাশাপাশি আপনি পেয়ে যাবেন আরামদায়ক এই পোশাকটি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। দেখুন, কার্লো আনচেলত্তির ব্রাজিল জাতীয় দলে কোচ হয়ে আসায় কিন্তু ব্রাজিল ফ্যানদের জন্য একসময় স্বপ্নে পরিণত হয়েছিল। কার্লো আনচেলত্তির জন্য যে ব্রাজিল ফ্যানরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তার বদলে সিবিএফ তাদেরকে ধরিয়ে দিয়েছিল ডরিভাল জুনিয়র। কিন্তু সময় তো বদলায়। বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কোচদের একজন কার্লো আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন। তার জন্য প্রথম দায়িত্ব ছিল ব্রাজিলকে বিশ্বকাপে কোয়ালিফাই করানো। 4টা ম্যাচ তিনি কোয়ালিফায়ারে খেলেছিলেন। যে 4টা ম্যাচে ব্রাজিলের পারফরমেন্স নিয়ে আমি খুব বেশি কথা বলবো না, বিকজ তখনই আমি বলে দিয়েছিলাম যে ব্রাজিল এই 4টা ম্যাচে কী করছে এ দিয়ে আমরা কার্লো আনচেলত্তিকে জাজ করবো না। কার্লো আনচেলত্তিকে জাজ করে আমরা শুরু করি এশিয়ান ট্যুর থেকেই, এবং এরপর থেকে বোঝা যায় ব্রাজিল জাতীয় দলে ট্রেমেন্ডাস উন্নতি দেখা যাচ্ছে। আর এই উন্নতি ব্রাজিল জাতীয় দলের যে কোনো ফ্যানকে বিশ্বকাপের জন্য আশাবাদী করতেই পারে। মাত্র 12টি ম্যাচ খেলে ব্রাজিল জাতীয় দল বিশ্বকাপ খেলতে যাচ্ছে। কারণ আনচেলত্তির কাছে তাই খুব বেশি সুযোগ হয়নি প্লেয়ারদের বাছার। তার মধ্যেও তিনি সেরা রত্নটিকে খুঁজে বের করার চেষ্টা করেছেন। এই 12 ম্যাচে ব্রাজিল করেছে 27 গোল, কিন্তু হজম করেছে 13 গোল। অর্থাৎ ব্রাজিল ডিফেন্সিভলি যে দুর্বলতা দেখিয়েছে সেটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যায়। প্রথমে কথা বলা যাক কোয়ালিফায়ারের ম্যাচগুলো নিয়ে। ব্রাজিল 4টা কোয়ালিফায়ারের ম্যাচ খেলেছে, যেখানে ব্রাজিল প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ড্র করেছিল। ইকুয়েডর কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা দল, এবং আপনাকে আমি বলে রাখি, ব্রাজিল যদি বিশ্বকাপের সব কিছু ঠিকমতো করতে পারে তাদের বিপক্ষেও কিন্তু ব্রাজিলের রাউন্ড অফ 32 কিংবা রাউন্ড অফ 16 দেখা হয়ে যেতে পারে। তো সেখানে আমরা একটা খুব ভালো ম্যাচ দেখব। তবে এবার ব্রাজিল অন্তত তাদেরকে হারাবে, এতটুকু উন্নতি ব্রাজিল এই 12 ম্যাচে তো করেই ফেলেছে। নেক্সট ম্যাচগুলোতে ব্রাজিল প্যারাগুয়ের বিপক্ষে 1-0 গোলে জয় পায়, চিলির বিপক্ষে 3-0 গোলের বিশাল জয় পায়, এবং বলিভিয়ার বিপক্ষে 1-0 গোলে হারে। আমি এই ম্যাচটাকে এক্সেপশন হিসেবে ধরবো, বিকজ এটা কিন্তু সেই উচ্চতায় লাপাজে হয়েছিল। এরপরে ব্রাজিলের শুরু হয় এশিয়ান ট্যুর। যেটা বললাম, এরপর থেকে কিন্তু ব্রাজিল জাতীয় দলের সেই উন্নতিটা দেখা শুরু হয়। ব্রাজিলের প্লেয়ারদের মধ্যে সেই কোহেশন আসা শুরু হয়ে যায়, যেটা আমরা কিন্তু দেখতে চাই। ব্রাজিলের খেলাটা সুন্দর হতে শুরু করে। ব্রাজিল সেখানে সাউথ কোরিয়াকে হারিয়েছিল 5-0 গোলে, এবং এ থেকেই বোঝা গিয়েছিল ব্রাজিলের আক্রমণ ভাগের সঠিকভাবে ইউজ করতে পারলে ব্রাজিলের আক্রমণ ভাগ বিশ্বের সবচেয়ে বিধ্বংসী আক্রমণ ভাগে পরিণত হতে পারে। কিন্তু এরপরে জাপান ম্যাচ ব্রাজিলিয়ার প্লেয়ারদের সম্পর্কে একটা ধারণা আমাদের ক্লিয়ার দিয়ে দেয়। তারা প্রেশারের সিচুয়েশনে নিজেদের কনসেন্ট্রেশনটা ধরে রাখতে পারেন না, এবং বিশ্বকাপে এই সিচুয়েশনগুলোই কিন্তু বিশ্বকাপ থেকে আপনাকে বাদ করার জন্য যথেষ্ট। আপনি কত ভালো ফুটবল খেলছেন, কত ভালো ট্যাকটিক্স ইউজ করছেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গুরুত্বপূর্ণ মোমেন্টগুলোতে নিজের মাথা রাখে ঠান্ডা রাখা। ফাব্রিজিও ব্রুনোর ডিফেন্সিভ দুটি বড় বড় ইরোরের কারণে ব্রাজিল জাপানের বিপক্ষে নিজেদের লিড ধরে রাখতে পারেনি। এমনকি আমরা মিশর ম্যাচেও মার্কিনাসকে একই ধরনের বল করতে দেখতে পেয়েছি। সো এই হচ্ছে ব্রাজিলের এশিয়ান ট্যুর। এরপরে ব্রাজিলের আফ্রিকান মিশন শুরু হয়, যেখানে তারা খেলে সেনেগাল এবং তিউনিশিয়ার বিপক্ষে। সেনেগাল কিন্তু যথেষ্ট শক্তিশালী একটা দল, তাদের বিপক্ষে ব্রাজিল 2-0 গোলের জয় পায়, এবং এই ম্যাচটাতে ব্রাজিল কিন্তু একটা স্টেবল ফুটবল খেলেছে। তারপর তিউনিশিয়ার বিপক্ষে খুব বাজে একটা ড্র। এ থেকে একটা জিনিস ক্লিয়ার বোঝা যায়, ব্রাজিল কিন্তু কনসিস্টেন্সি ধরে রাখতে পারছে না। এমনকি আমরা এরকম দেখতে পেতে পারি, মরক্কোর বিপক্ষে ব্রাজিল অসাধারণ একটা ম্যাচ খেললো, কিন্তু হাইতির বিপক্ষে পরের ম্যাচে আবারও ব্রাজিলের খেলার পারফরমেন্স ডাউন হয়ে গেল। এটা কিন্তু গত বিশ্বকাপে হয়েছিল। প্রথম ম্যাচটা ব্রাজিল খুব ভালো খেলেছিল, এরপর আস্তে আস্তে ব্রাজিলের পারফরমেন্স ডাউন যেতে থাকে। এই যে কনসিস্টেন্সি ধরে না রাখা, এটা কিন্তু একটা বড় সমস্যা। এরপরে ব্রাজিলের ইউরোপিয়ান জার্নি শুরু, যেখান থেকে ব্রাজিলের আসল উন্নতিটা দেখা শুরু হয়ে যায়। 10 জনের ফ্রান্সের বিপক্ষে ব্রাজিল 2-1 গোলে হেরেছে। ওই ম্যাচটা ব্রাজিলের জন্য খুব বেশি ভালো হয়নি, কিন্তু বুঝতে হবে দলটা কিন্তু ফ্রান্স। নেক্সট ম্যাচে ব্রাজিল ক্রোয়েশিয়ার বিপক্ষে 3-1 গোলের জয় পায়, আর এটাকে বলে কামব্যাক। যেই রকম ডমিনেশন ব্রাজিল ওই ম্যাচে দেখিয়েছে, একটা জিনিস ক্লিয়ার, ব্রাজিল যখন ভালো খেলে তাদের চেয়ে সুন্দর ফুটবল বিশ্বের কেউ খেলতে পারে না। এরপরে বিশ্বকাপের আগের লাস্ট দুইটি প্রীতি ম্যাচ, যেখানে ব্রাজিল খেলতে চলেছিল পেনামা এবং মিশরের বিপক্ষে। পেনামার বিপক্ষে ব্রাজিল 6-2 গোলের বিশাল জয় পায়, এবং ব্রাজিলিয়ান ফুটবলের সবচেয়ে বিউটিফুল ম্যাচটা আমরা দেখতে পেয়েছি 12 ম্যাচের মধ্যে। আর এই পেনামা ম্যাচ ব্রাজিলকে আরেকটা জিনিস জানিয়ে দিয়েছে, ব্রাজিলের বেঞ্চ অনেক শক্তিশালী। প্রবাবলি প্রত্যেকটা দেশের মধ্যে ব্রাজিলের বেঞ্চ স্ট্রেংথটাকে উপরের দিকে আমাদেরকে রাখতে হবে। এরপরের ম্যাচ মিশরের বিপক্ষে ব্রাজিল সেই ধরনের ফুটবলই খেলতে শুরু করে, সেই দৃষ্টিনন্দন ফুটবল ব্রাজিল চালিয়ে যায়, কিন্তু দিন শেষে একটা জায়গায় ব্রাজিল আটকে যায়, সেটা হচ্ছে প্রিসিশনের অভাব।
তারা গোল করতে পারছিল না। স্ট্রাইকাররা এত বেশি সুযোগ তৈরি করছিলেন কিন্তু সহজ গোল মিস করছিলেন। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনা, ইগোর থিয়াগো তিনজনের 2টি করে গোল করতে পারতেন, অর্থাৎ ব্রাজিল কিন্তু এখানেও 6 গোলের বেশি ব্যবধানে জিততে পারত। কিন্তু দিন শেষে ব্রাজিল ইজিপ্টের সেই ডমিনেশনকে সহ্য করেও শেষ পর্যন্ত জয় অর্জন করে নিয়েছে। এই ম্যাচের রিভিউটা আমি দিয়েছিলাম, যেখানে একটাই কথা বলেছি, ব্রাজিল বিশ্বকাপের ফেভারিট নয় এই জন্যই বিকজ ব্রাজিলের কয়েকটা ছোটো সমস্যা রয়ে গিয়েছে। দেখুন, ব্রাজিল কি বিশ্বকাপ জিততে পারবে? এটাই হচ্ছে ভিডিওর মূল বিষয়, এখানে আমরা কনসেন্ট্রেট করি। এটার জন্য আমাকে বুঝতে হবে এই 12 ম্যাচে ব্রাজিলের উন্নতিটা কেমন হয়েছে। প্রথমে আমাদের বুঝতে হবে একটা দলের যখন উন্নতির ট্র্যাজেক্টরি আমরা তাকাই তখনই বোঝা যায় ওই দলটা কোন দিকে যাচ্ছে। কারণ আনচেলত্তি 2030 সাল পর্যন্ত জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন, তিনি ইয়ং প্লেয়ারদের সুযোগ দিচ্ছেন এবং ক্লিয়ার 2030 সালের আগে ব্রাজিল এত শক্তিশালী একটি দলে পরিণত হবে যেটা আমরা ফ্যান হিসেবে অবশ্যই চাই। কিন্তু 26 বিশ্বকাপের ক্ষেত্রে ব্রাজিল জাতীয় দল অনেক বেশি প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ নিতে চলেছে। কিছু দলের বিপক্ষে ব্রাজিল ডিফেন্সিভ খেলবে, কিছু দলের বিপক্ষে ব্রাজিল অ্যাটাকিং খেলবে, কিছু দলের বিপক্ষে ব্রাজিল অনেক বেশি স্লো ফুটবল খেলার চেষ্টা করবে, কিছু দলের বিপক্ষে ফাস্ট ফুটবল খেলবে। এটা সম্পূর্ণরূপে একটা ট্যাকটিক্যাল গেম। সো এই বছর যদি ব্রাজিল বিশ্বকাপ জেতে, এটা কার্লো আনচেলত্তির বিশ্বকাপ হবে। কার্লো আনচেলত্তিকে বিশ্বকাপে সেরা খেলোয়াড় নির্বাচিত করা উচিত, বিকজ ব্রাজিল দলে অনেকগুলো সমস্যায় আছে। তারপর এই যে উন্নতির আমরা গ্রাফ দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের আশাবাদী করে তোলে। বিশ্বকাপের প্রতিটা ম্যাচে যদি ব্রাজিলের এই ধরনের উন্নতি আমরা দেখতে পাই তাহলে কিন্তু আমাদের আশা করা অত্যন্ত স্বাভাবিক। এই 12 ম্যাচ থেকে ব্রাজিল কোন জিনিস অর্জন করলো? প্রথমত ব্রাজিল দল একটা স্টেবিলিটি অর্জন করেছে, ব্রাজিল দল একটা নির্দিষ্ট সিস্টেমে খেলা শিখে গিয়েছে। কারণ আনচেলত্তি ফোকাস করেছেন তিনি ডিফেন্সিভ সলিডিটিটা ধরে রাখবেন, স্ট্রাকচারটা ধরে রাখবেন এবং আক্রমণ ভাগের প্লেয়ারদের ফ্রিডম দেবেন, যেটা কিন্তু ইতালিয়ান স্টাইলের ডিফেন্সের সাথে ব্রাজিলিয়ান অ্যাটাকিংয়ের একটা মিক্সচার আমরা দেখতে পাচ্ছি। সো এটা কিন্তু ব্রাজিলের সবচেয়ে বড় অর্জন। দ্বিতীয় অর্জন হচ্ছে ব্রাজিলের আক্রমণ ভাগে ভিনিসিয়াস জুনিয়রকে ফর্মে নিয়ে আসতে পারা, রাফিনা ভিনিসিয়াসের মধ্যে দুর্দান্ত একটা জুটি করতে পারা, এগুলো কিন্তু খুব ভালো একটা অর্জন ছিল। তাছাড়াও লুকাস পাকে তার পারফরমেন্স কিন্তু ব্রাজিলকে ইমপ্রেস করবে, ইয়ং প্লেয়াররা যে পারফর্ম করেছে সেটা ব্রাজিলকে ইমপ্রেস করবে। তাছাড়া এনরিকের গোল বলুন কিংবা ইগোর থিয়াগোর দুর্দান্ত ফিনিশিং কোয়ালিটি পেনাল্টির ক্ষেত্রে, এগুলো কিন্তু ব্রাজিলকে ইমপ্রেস করেছে। ব্রাজিলের ডিফেন্সের ক্ষেত্রে ডগলাস সান্তোস দুর্দান্ত পারফর্ম করেছেন, বিশ্বকাপে ভালো করবেন এটাই আশা করা যায়। ওয়েসলি চলে যাওয়ার পর রাইট ব্যাকে দানিলো যে পারফরমেন্স করেছেন সেটাও কিন্তু ব্রাজিলের ফ্যানদের কিন্তু অবাক করেছে। তাছাড়া ইভানেজ এই ম্যাচটা যেরকম খেলেছেন মিশরের বিপক্ষে, সেটাও কিন্তু আমাদের আশা যোগাতে পারে। সো প্রতি ম্যাচেই যে উন্নতি, প্লেয়ারদের হঠাৎ করে চলে ওঠা, এটাই হচ্ছে ব্রাজিলের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আর সবচেয়ে বড় কথা যে পজিটিভ দিক ব্রাজিলকে বিশ্বকাপের সবচেয়ে ফেভারিট দলগুলোর মধ্যে নিয়ে যেতে পারে সেটা হচ্ছে নেইমার জুনিয়র। আমরা এখনও কিন্তু নেইমারকে খেলতে দেখিনি, তিনি যদি ফিট থাকেন তিনি কিন্তু মরক্কোর বিপক্ষে খেলবেন। আর ওই ম্যাচে আমরা বুঝতে পারবো নেইমার জুনিয়র কোন ধরনের ফর্মে আছেন, তার কোয়ালিটি এই মুহূর্তে কী আছে, তার কাছ থেকে আমরা কী এক্সপেক্ট করতে পারি। আর যদি তিনি সেই ম্যাচটা ভালো খেলেন, ব্রাজিল কিন্তু আরও শক্তিশালী দলে পরিণত হবে। সো এই হচ্ছে পজিটিভ দিক। নেগেটিভ দিক, এটা নিয়ে কিন্তু পূর্ণ ভিডিও বানিয়েছি আমরা মিশর ম্যাচের পর। ব্রাজিল কিন্তু ডিফেন্সিভলি ভুল করছে, তাদের কিন্তু কনসেন্ট্রেশনটা ধরে রাখতে পারছে না, কিছুক্ষণ সামান্য চাপের কারণে তারা মানসিকভাবে ভেঙে করছে। সো সমস্যাটা কিন্তু মানসিক, এইখানে কিন্তু কাজ করতে হবে। তাছাড়া কোয়ার্টার ফাইনালে সেই সাইকোলজিক্যাল ব্যারিয়ার তো আছে, প্রত্যেক বছর সেখানে তারা আটকে যায়। তো ওইটার উপর কাজ করতে হবে। নেক্সট হচ্ছে ব্রাজিলের অ্যাটাকাররা ফাইনাল থার্ডে গিয়ে গোল করতে পারছেন না, এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা। তারা কিন্তু প্রিসিশন দেখাতে পারছেন না। তারা যদি দুটো বল পান, দুটোর মধ্যে যদি একটাও কনভার্ট করতে পারেন, ব্রাজিল কিন্তু অনেক বড় স্কোর লাইনে ম্যাচ জিততে পারে। এখানে প্লেয়ারদের একটু কনসেন্ট্রেট করানো উচিত, এখানে একটু প্র্যাকটিস করানো উচিত। ব্রাজিলের মিডফিল্ড মোটামুটি দাঁড়াতে পারলেও তাদের মধ্যে আরও ভালো কম্বিনেশন প্রয়োজন, তাদের মধ্যে আরও ভালো উন্নতি প্রয়োজন। আর আমি বিশ্বাস করি ব্রাজিল যে গতিতে এগোচ্ছে তারা কিন্তু এই উন্নতিগুলো করতে পারবে। সো ওভারঅল দিন শেষে একটাই কথা, ব্রাজিল এই উন্নতি ধরে রাখতে পারলে তারা কিন্তু অনেক দূর যেতে চলেছে। এই বিশ্বকাপে তারা খুব তাড়াতাড়ি বাদ পড়বে না। কিন্তু দিন শেষে একটা কথা বলা যায়, একটা দল কত ভালো খেলেছে সেটার কিন্তু কোনো গুরুত্ব নেই, দিন শেষে ওই স্কোর লাইনটাই গুরুত্ব রাখে। আপনি বাজে ফুটবল খেলে যদি ম্যাচ জিততে পারেন তাহলেও কিন্তু ফ্যানরা আপনাকে প্রেস করবে, এটাই হচ্ছে ফুটবল। সো ব্রাজিল ভালো ফুটবল খেলছে, কিন্তু স্কোর লাইনটাকে একটু বড় করতে হবে। বড় দলগুলোর বিপক্ষে ম্যাচগুলো কোনোভাবে বের করে আনতে হবে, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স হোক, কোনো একটা ডিফেন্সিভ মিস্টেক করিয়ে হোক কিংবা পেনাল্টি অর্জন করে হোক, অ্যাটলিস্ট পেনাল্টি অর্জন করে হোক প্রতি ম্যাচে ব্রাজিলকে এগোতে হবে। সো খেলাটা কিন্তু স্ট্র্যাটেজিক হতে চলেছে, খেলাটা কিন্তু মানসিক হতে চলেছে। ব্রাজিলিয়ান প্লেয়াররা যদি মানসিকভাবে শক্তিশালী থাকতে পারেন, এই বিশ্বকাপে ব্রাজিল ভালো কিছু করবে। সো ফাইনাল প্রেডিকশন এটাই, ব্রাজিল অনেক দূর যেতে চলেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বিশ্বকাপ জিততে পারবে কিনা এটা নির্ভর করবে ব্রাজিল কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল কিংবা রাউন্ড অফ 32 এই যে অংশগুলো আছে, এই ম্যাচগুলোতে ব্রাজিল নিজেদের মানসিকতা কীভাবে ধরে রাখতে পারে, আর ব্রাজিলের সেরা প্লেয়াররা নিজেদের সেরা পারফরমেন্সটা দিতে পারেন কিনা, এটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা। আমাদের এটা বুঝতে হবে, এটা কিন্তু ব্রাজিলের সবচেয়ে সেরা জেনারেশনগুলোর মধ্যে নেই, এমনকি এটা ততটা বেশি স্টেবল কোনো জেনারেশনও না। কিন্তু তারপরও কার্লো আনচেলত্তি বড় দলগুলোর বিপক্ষে ব্রাজিলকে ভালো পারফর্ম করিয়ে এনেছেন। ব্রাজিল কিন্তু ফ্রান্সের বিপক্ষে ভালো ম্যাচ খেলেছে, ব্রাজিল ক্রোয়েশিয়ার বিপক্ষে ভালো ম্যাচ খেলেছে, সবগুলো জিততে না পারলেও এই দলগুলো কিন্তু অনেক বড় বড় দল। মিশর এই দলটা কিন্তু স্পেনের বিপক্ষে ড্র করেছে, তাদের বিপক্ষে ব্রাজিল একটা ডমিনেটিং জয় পেয়েছে শেষ 15 মিনিট বাদ দিলে। সো আমরা আশা রাখতেই পারি উন্নতিটা কিন্তু অসাধারণ, কিন্তু এই উন্নতি যদি আটকে যায় তাহলে কিন্তু আর এগোতে পারবে না। উন্নতি যদি ব্রাজিল ধরে রাখতে পারে, একই পিসে এগোতে পারে, তাহলে আমরা আশা রাখতেই পারি। এই নীল জার্সির পাশাপাশি ব্রাজিলের আইকনিক হলুদ জার্সিটা আপনি অর্ডার করতে পারেন, সেটাও কিন্তু দুর্দান্ত কোয়ালিটির, পরলে কিন্তু যথেষ্ট আরাম পাবেন, তার উপর কিন্তু অ্যাকুরেসি কিন্তু মেনটেন করা হয়েছে। সো এটার লিঙ্ক আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।